সৌদি আরবের রিয়াদের সোফা কারখানায় আগুন, নিহত 17 জন বাংলাদেশি। সবার বাড়ি নওগাঁর আত্রায়ে, প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক। দুই প্রধানমন্ত্রীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে জানালেন ভারতীয় হাই কমিশনার। ঢাকা দিল্লি সুসম্পর্ক প্রতিষ্ঠার আশা। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot and our prime minister of the people. আমার মনে হচ্ছে when two leaders meet lot of problems are solved. ঢাকায় ফিরল রোমে 40 ঘন্টা আটকে থাকা বিমানের 259 যাত্রী। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ ও বিশ্রামের ব্যবস্থা করেনি বিমান কর্তৃপক্ষ। এবং জেদ্দায় ই পাসপোর্ট জট নিরসনে বিশেষ কনসিউলার সেবা, ভোগান্তি কমাতে অতিরিক্ত জনবল নিয়োগ, খুশি প্রবাসীরা। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 17 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এদের সবার বাড়ি নওগাঁর আত্রায়ে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতে এই তথ্য নিশ্চিত করেছেন আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই শোক বার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে, একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সম্পর্ক খুবই ভালো, সরকারি পর্যায়েও এই সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা তার। ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান হাই কমিশনার। প্রধানমন্ত্রী বাংলাদেশের we all respect him a lot. আমি ওনার বক্তব্য শুনেছি অনেকবার and he talks from his heart. এটা আমি দেখি। He is the people's person and our prime minister of the people. আমার মনে হচ্ছে when two leaders meet lot of problems are solved. ইতালির রোমে 40 ঘন্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশের 259 জন যাত্রী। দুপুর 12:30টার দিকে বিজি 306 ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ ও বিশ্রামের ব্যবস্থাপনা করেনি বিমান কর্তৃপক্ষ। দীর্ঘ উৎকণ্ঠা, ভোগান্তি আর 40 ঘন্টার অনিশ্চয়তা শেষে দেশে ফিরলেন রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 306 ফ্লাইটের 259 জন যাত্রী। দুপুর 12:30টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের অভিযোগ, রোমে নামার পর যান্ত্রিক ত্রুটির কথা বলে প্রায় 7 থেকে 8 ঘন্টা তাদের বিমানের ভেতরেই রাখা হয়। বিমান কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা ও বৈষম্যের কথাও বলেন তারা। বাংলাদেশ বিমানের অনেক গাফিলতি অবশ্যই ছিল, এটা আমি মনে করি আমার দিক থেকে, কারণ আমার 4 মাসের বাচ্চা নিয়ে আমি 39 ঘন্টা রোমের এয়ারপোর্টে বসেছিলাম। আমরা 8 ঘন্টায় বিমানে বন্দী ছিলাম। 8 ঘন্টার মধ্যে আমাকে বিমান থেকে নামতে দেয়নি। কোনো এয়ার ভেন্টিলেশন ছিল না, আমি এমনি ভয় পাচ্ছি, অনেক কষ্ট হয়েছে। অন অ্যারাইভাল ভিসা নেই এমন অজুহাতে প্রায় 170 জনকে আটকে রাখা হয় ফিউমিচিনো বিমানবন্দরের লাউঞ্জে। পর্যাপ্ত জায়গা না থাকায় মেঝেতে শুয়ে রাত পার করেন অনেকে। জরুরি ঔষধ ও ডায়াবেটিসের ইনসুলিন না পেয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ। এটা একটা চরম ভোগান্তি। আমাদের এখানে শিশুরা ছিল, তারপরে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ ছিল, অসুস্থ রোগী ছিল। ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার বিজি 306 ফ্লাইটটি কানাডা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে কয়েক ঘন্টা ওড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে শুক্রবার রোমের ফিউমিনিচো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট সংক্রান্ত দীর্ঘদিনের জট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। 9 থেকে 19 আগস্ট রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে কনস্যুলেটের সেবা কার্যক্রম নিশ্চিতে অতিরিক্ত জনবলও নিয়োগ করা হয়েছে। সরাসরি কার্যক্রম তদারকি করছেন কনসাল জেনারেল। এমন সেবা পেয়ে খুশি প্রবাসীরা। জেদ্দা থেকে প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের ই পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে 10 দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। কনস্যুলেটে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি কনসাল জেনারেল নিজেই ই পাসপোর্ট কার্যক্রমের সার্বিক সেবা প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত জনবলও। এমন সেবা পেয়ে খুশি প্রবাসীরা। খুবই ভালো হয়েছে, আমি খুবই আনন্দিত। দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়, এই অপেক্ষার অবসানের জন্য এই বিশেষ স্পেশাল ক্যাম্প। কনস্যুলেটের এই সরাসরি তদারকি ও দ্রুত সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। আমরা করতে পারি, সেবা দিতে পারি মানুষদের, তাহলে আমাদেরও কাজ কমে আসবে। প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিলেই হবে না, মাঠ পর্যায়ে দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। পাসপোর্টের যে বলছি অনেক ডিমান্ড, এই আমার সংখ্যাটা একটু কমই আসে। তাদের অ্যাপয়েন্টমেন্ট অনেক পরে, তারা জন্য আজকের দিনে আজকে আমরা প্রথম 5 দিনের কাজ আমরা একদিনে করছি। প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নেওয়া এই বিশেষ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এমন কার্যকর সেবামূলক পদক্ষেপের মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোগান্তি আরও কমবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের গণতন্ত্রের বর্তমান অবস্থায় সন্তুষ্ট 62% মানুষ। তবে রাজনীতিকদের সঙ্গে জনগণের বড় দূরত্ব রয়েছে বলে মনে করেন 83% বাংলাদেশি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে দেশের প্রধান সমস্যা হিসেবে 22% মানুষ দুর্নীতি, 15% মাদক এবং 12% আইন শৃঙ্খলাকে চিহ্নিত করেছেন। সরকারের অগ্রাধিকার হিসেবে 33% চেয়েছেন দুর্নীতি বিরোধী ব্যবস্থা, 22% আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং 21% সুশাসন ও রাজনৈতিক সংস্কার। 64 জেলা থেকে 5,000 মানুষের সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়। সৌদি আরবের রিয়াদে মরুর গরমের মধ্যে বসেছে বাংলা গানের মেলা। কণ্ঠশিল্পী পারভেজ খানের মন মাতানো সুরে যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ তৈরি হয়। প্রতি বছরের মতো সৌদি আরব রিয়াদ সিটির শিফা আল বাইক ইশারায় বাংলা স্কুলের কাছে বসে মেলা। দেশি বিদেশি পোশাক, নকশি কাঁথা ও ঐতিহ্যবাহী খাবারের পসরা বসে আসরে। বাংলাদেশের গানে মাতিয়ে রাখেন পারভেজ খান সহ রুবেল, ইমন, মিথু ও ওহিদুল মোল্লার। স্থানীয় ও ভিনদেশি সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠে প্রবাসীরা। সৌদি আরবে কিন্তু গান বাজানো নিষিদ্ধ ছিল আগে, এখন যতটুকু হচ্ছে দেখতেছি। আমি এটার জন্য অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি সৌদি সরকারকে, এতদূর থেকে আমাদের জন্য এখানে এসেছে, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। সৌদি আরবের মরুভূমির বুকেতে যে অনুষ্ঠান হওয়া, এটা অনেক বড় কথা। যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা প্রেস ক্লাব ও মিশিগানের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গ্রীষ্মের সোনালী রোদে প্রকৃতি ঘেরা ওয়ারেন শহরের হার্ড জিক পার্ক মুখর হয়ে ওঠে সাংবাদিক ও তাদের পরিবারের পদচারণায়। প্রেস ক্লাবের সভাপতি পার্থ দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল খানের সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি শফিক রহমান। এ সময় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রবাসী গণমাধ্যম কর্মীদের এই আয়োজন পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমরা এখানে সকল কাজকর্মের বাইরে যে অবসর সময়টুকু পাই, সেটাই আমরা সাংবাদিকতায় ব্যয় করি। 5ম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে আমরা এখানে আজ বার্ষিক বনভোজনের আয়োজন করেছি। সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছেন, আমরাও অনেক আনন্দ উপভোগ করছি। বার্ষিক বনভোজনে চমৎকার একটি দিন কাটালাম। আমাদের সাংবাদিকদের পরিবারের অনেকের সাথে নতুন করে পরিচয় হলো।
বাহরাইনে প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে উদযাপিত হয়েছে গোল্লাই 10 নং প্রবাসী কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে সংগঠনটির নতুন গ্লোবাল কমিটিও ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইনের প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ সোহাগ হোসেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন আক্তারুজ্জামান। সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন সুদৃঢ় করতে আনন্দঘন এক আয়োজন করে সামাজিক সংগঠন ইসো। দিনব্যাপী এই আয়োজনে কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে আসেন। এই মিলন মেলা পরিণত হয় এক টুকরা বাংলাদেশে। দক্ষিণ কোরিয়া থেকে আব্দুল হালিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কোরিয়ার ব্যস্ত প্রবাস জীবনে কিছুটা স্বস্তি আনতে এবং বাংলাদেশিদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক সংগঠন ইসো। প্রবাসীদের কর্মব্যস্ত জীবনে ক্লান্তি দূর করা, পারস্পরিক যোগাযোগ এবং সৌহার্দ্য বাড়াতে এই আয়োজন করে সংগঠনটি। কোরিয়ার গাঁও ওন্দো এলাকায় জিন্দং বিচে এই মিলন মেলায় আয়োজন করা হয়। বাংলাদেশিদের মিলন মেলা, বাংলাদেশি সবাই একসাথে হতে পেরে আমরা খুবই আনন্দিত। রাফেল ড্র, সুস্বাদু খাবার এবং নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইসো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের উন্নয়নে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে সমাবেশে এ আহ্বান জানান তিনি। বলেন, একটি দল দেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। দুপুরে বাঁশখালীতে সমাবেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে 10 বছরের পরিকল্পনা তৈরি করে সংসদে উপস্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর বন্দরনগরী চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। হাটহাজারী সরকারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার পাশাপাশি 30 জনকে ঘর নির্মাণের জন্য অর্থ সহায়তা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি সহ নানা কাজের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করছে সরকার। কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায়? একটি দল দেশে অহেতুক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে। সেটি দেশি হোক বিদেশি হোক, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এর আগে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমুদ্রের পারে ঢল নামে লাখো মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের হাতে নতুন ঘরের চাবি, ত্রাণ ও বিশেষ চাহিদা সম্পন্ন 10 জনকে অর্থ সহায়তা তুলে দেন তারেক রহমান। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশাল সমুদ্র সম্পদকে কাজে লাগানো হবে। এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ, এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায়, তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান সরকার প্রধান। দেশের শান্তি শৃঙ্খলা কেউ যেন বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাঁশখালী উপজেলায় আসলেন এবং তিনি ঘোষণা দিলেন এই এলাকায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে এবং তিনি আজকে এখানে 100 জন মানুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন। সাইফুল ইসলাম, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। এদিকে রবিবার রাতে চট্টগ্রাম নগরের সার্কিট হাউস সংলগ্ন 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে দিক নির্দেশনা দিতে এই সভার আয়োজন করা হয়। এতে আগামী দিনের করণীয় নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নেতাকর্মীদের কাছ থেকে চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক অবস্থা সম্পর্কেও অবহিত হন তিনি। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা ফ্রি করবে সরকার, জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবায়দা রহমান। সকালে রাজধানীর আগারগাঁয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, নারীদের সমতা ও নেতৃত্ব বাড়াতে সরকার আরও নানা পদক্ষেপ নিচ্ছে। সবার স্বাস্থ্য সুরক্ষায়ও নেওয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ। নতুন করে স্পোর্টস শিশুদের, বিশেষত নারীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় নারীদের সমতার কথা বিবেচনায় রেখে সব পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। I share the message close to my heart. Every child deserves a safe, caring and inclusive environment to dream, to grow, to flourish. And every girl deserves the opportunity to rise and lead. আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সকালে সিইসির কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফর্ম 2টি সংগ্রহ করেন। ইসি সচিব জানান, বিএনপি কারো নামে মনোনয়ন সংগ্রহ করেনি, আর স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সবশেষ 1991 সালে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি নির্বাচন। প্রায় 3 যুগ পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সিএএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী ফর্ম 2টি সংগ্রহ করেন। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে ভোট দেবেন 12,86,555 জন। 14 মে থেকে 31 জুলাই পর্যন্ত আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে 3,09,315। আচরণবিধিমালার গুণন আজকে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আইনের ব্যাপারটা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, নথিটা প্রক্রিয়াজাত আছে। ভোটের সময় পেছানো হলে নতুন ভোটার অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময়ও বাড়ানো হতে পারে বলেও জানান ইসি সচিব। তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই তথ্য জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করতে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করেন দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। 11 দল এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান, জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময়
তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। গণতন্ত্রের স্বার্থেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান বিরোধী দলীয় নেতা। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। 1991 সালের নির্বাচনের পর এ নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বিরোধী দল। শনুর রহমান, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে 11 দলের প্রার্থী দেয়া গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বলেন, জামায়াতের গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। is a beginning of something good. Let it be done with the process of the constitutional journey. এবং তাতে 48 অনুচ্ছেদ 49 অনুচ্ছেদ ফলো করে রাষ্ট্রপতি নির্বাচিত হোক, এতে দেশে একটি নতুন এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা SMS এর মাধ্যমে জানতে পারবে ফলাফল পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডের ওয়েবসাইটেও। সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এবছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, শেষ হয় 20 মে, আর ব্যবহারিক পরীক্ষা হয় 7 থেকে 14 জুন পর্যন্ত। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদের সঙ্গে থাকায় ধন্যবাদ।